Assalamu alaikum. Uh, Thank you, Tanim Bhai. Uh, First, I would like to show my gratitude to Chinese Embassy in Bangladesh and General Secretary of APCA, Dr. Shabulok sir, for supporting us, supporting BCYSA to organize this webinar. For the technical purpose, I would like to present my whole presentation in Bengali, so our beloved student will be helpful. তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়েবিনারে উপস্থিত হওয়ার জন্য। বিসিএস এর বেল্ট এন্ড রুট ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনার চাইনিজ স্কলারশিপ কাউন্সিল এর স্কলারশিপ প্রসিডিউরের সম্পূর্ণ প্রক্রিয়াটা আমরা আলোচনা করার চেষ্টা করব। তানিম ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার। জি, আমি ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান শিহাব। আমি নিউরো রিহ্যাবিলিটেশনে পিএইচডি তে অধ্যয়নরত আছি ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটির ওয়াই হসপিটালে, এবং বাংলাদেশ চাইনা ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি। চলুন জানা যাক আজকে কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব স্কলারশিপ এর ফ্যাসিলিটিস গুলো, চায়না স্কলারশিপ কাউন্সিল সিএসসি স্কলারশিপ ফ্যাসিলিটিস, সেই সাথে আমাদের কি কি রিকোয়ারমেন্ট থাকে এবং আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব এবং কখন এবং কাকে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। সেক্ষেত্রে প্রফেসর বা ইউনিভার্সিটি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে হতে পারে, এবং আমরা কিভাবে অ্যাপ্লাই করব, সেই সাথে কখন আমরা ইন্টারভিউ এর জন্য বা রেজাল্টের জন্য ওয়েট করতে পারি, আমরা কি এক্সপেক্ট করব, এই বিষয় নিয়ে আমরা একটু স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সিএসসি দুটা টাইপ হয়ে থাকে, টাইপ এ এবং বি। দুটা টাইপের ক্ষেত্রে আমরা কি কি ফ্যাসিলিটিস আশা করতে পারি। প্রথমত হচ্ছে আমরা দুটো টাইপেই ফুল অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে এবং আমাদের টিউশন ফিজ যেটা আছে সেটার ফুল কাভারেজ পাবো। শুধুমাত্র টাইপ এর ক্ষেত্রে আমরা দুইবার ফ্লাইট ফেয়ারটা পাবো, যেটা কিনা প্রথম আপনি যখন চায়নাতে আসবেন তখন, এবং যখন আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হবে ডকুমেন্ট সাবমিশনের পর আপনি আরেকটা রিটার্ন টিকিট পেয়ে যাবেন। এর সাথে আমরা মান্থলি স্টাইপেন্ড পেয়ে থাকি, যেটা হচ্ছে কিনা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। 2500 আরএমবি থেকে শুরু করে 3000 বা 3500 আরএমবি হয়ে থাকে, এবং রিসার্চ করার জন্য আমরা একটা রিসার্চ ফান্ড পেয়ে থাকি। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে কি পরিমাণ ফান্ড থাকে। সেই সাথে যারা কিনা সিএসসি তে আপনি স্টাডি করতেছেন, তারা সাইট সিং এর জন্য বিভিন্ন প্রভিন্সে বা যে সিটিতে আপনার ইউনিভার্সিটি আছে সেই সিটির বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা ফ্যাসিলিটিস পেয়ে থাকেন, যেটা ইউনিভার্সিটি অর্গানাইজ করে। আমরা একটা সিম্পল স্ট্যাটিস্টিক দেখার চেষ্টা করবো চাইনার ইউনিভার্সিটি গুলোর পজিশনটা কেমন। আমরা যদি লাস্ট ইয়ারের 1 অগস্ট থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত দেখি 2024 সালের, তাহলে দেখতে পারবো নেচার ইন্ডেক্সের একটি রিপোর্ট আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেটা কিনা স্ক্রিনের লেফট সাইডে। এখানে দেখবেন মোস্ট অফ দ্য চাইনিজ ইউনিভার্সিটি কন্ট্রিবিউশনটা অনেক হাই, যেটা কিনা টপ 10 এর মধ্যে 7 ইউনিভার্সিটি চায়না থেকে চলে আসছে। সেই সাথে যদি চায়না ইউনিভার্সিটি গুলো ওভারঅল র্যাঙ্কিংটা আমরা দেখি, তাহলে দেখবো যে অনেকগুলো চাইনিজ ইউনিভার্সিটি ভালো একটা র্যাঙ্কিং এ চলে এসেছে, যেটা টপ 20-র মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি চলে আসছে। তো সেই ক্ষেত্রে চায়নার ইউনিভার্সিটির রিসার্চ ফ্যাসিলিটি অবশ্যই খুবই ঈর্ষান্বিত করার মতো। যারা কিনা রিসার্চের জন্য চায়নাতে আসতে চান, তাদের জন্য আমি বলবো চায়না খুবই একটা আহ, ভালো গন্তব্য হবে আপনার স্টাডি বা আপনার রিসার্চ পারপাস। সো চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়াও আরো অনেকগুলো স্কলারশিপ আছে। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে একটু পরিচয় করানোর চেষ্টা করব। চায়না স্কলারশিপ কাউন্সিলের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এর সাথে আছে আনসু স্কলারশিপ এবং কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ, এবং বিভিন্ন প্রভিন্স এবং ইউনিভার্সিটি কর্তৃক বিভিন্ন ধরনের স্কলারশিপ থেকে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থলি অ্যালাউন্সটা আপনাদের কেমন হবে, এটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। চলুন জানা যাক ওভারঅল অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টটা কি হয়। যদি আপনি ব্যাচেলর জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে অবশ্যই এইচএসসি বা ডিপ্লোমার সার্টিফিকেটটা লাগবে। সেক্ষেত্রে এজ রিকোয়ারমেন্ট একটা ব্যাপার হয়ে থাকে। এজ রিকোয়ারমেন্ট আপনার হতে পারে 25 ইয়ার্স বিলো হলে খুব ভালো হয়, এবং আপনার রেজাল্ট এটা হচ্ছে অন এভারেজ 3.5 ইন এসএসসি এবং 3.5 এইচএসসি তে হলে ভালো হয়। সেই সাথে যদি আপনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলর ডিগ্রির সার্টিফিকেটটা লাগবে, এবং আপনার এইজ যদি বিলো 25 হয় সেটা আপনার জন্য খুব পজিটিভ সাইড হয়ে থাকে।
আর পিএইচডির ক্ষেত্রে যদি আপনার বিলো 40 ইয়ার্স এজ হয়, সেটা আপনার জন্য অনেক পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর সেই ক্ষেত্রে ওভারঅল আপনার সার্টিফিকেট যেগুলো যেগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার ডিগ্রি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, এবং অল সার্টিফিকেট অবশ্যই নোটারাইজড হবে। এবং আপনার নন ক্রিমিনাল রেকর্ড বা পুলিশ ক্লিয়ারেন্স যে কথাটি আমরা বলে থাকি সেটা আপনাকে সাবমিট করতে হতে পারে। সেই সাথে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু ধরনের এক্সেপশন থাকে, তারা এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট তারা দিয়ে থাকে। তো সেই রিকোয়ারমেন্ট গুলো জানার জন্য অবশ্যই আপনাকে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটটাকে একটু দেখতে হবে, তাদের রিকোয়ারমেন্ট গুলো কি। এবং টাইমলাইন, এইবার সিএসসি টাইপ এর জন্য আমাদের হচ্ছে বাংলাদেশ মিনিস্ট্রি থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই, যেটা আমরা কনফার্ম করেছি আমাদের যিনি চাইনিজ এম্বাসি থেকে গেস্ট ছিলেন তেনার মাধ্যমে। সো তারপর আপনার হচ্ছে ওভারঅল টাইম লাইনটা দেখার জন্য সিএসসি টাইপ এ এবং টাইপ বি এর ক্ষেত্রে আপনার হচ্ছে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ডেডলাইন থেকে থাকে। এবং আমাদের আজকের ওয়েবিনারে C9 ইউনিভার্সিটির যে ডেডলাইন গুলো সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের পরবর্তী বক্তা যিনি আসবেন তিনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। চলে আসুন জানা যাক আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে অ্যাপ্লিকেশন টাইমলাইনটা, কখন আমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। যেহেতু টাইপ এর ক্ষেত্রে এইবার বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখতে হবে তাদের ইউনিভার্সিটিতে টাইপ এর জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কি এটা। এবং আমাদের সিএসসির একটা পোর্টাল আছে, সেই পোর্টাল আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই পোর্টাল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ডকুমেন্টেশন, যেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, যেটা আমরা আগেই বলে দিয়েছি যে ইউনিভার্সিটি ওয়াইজ ডকুমেন্ট ভ্যারি করে। সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো ভালোভাবে দেখা খুবই জরুরি। ইউনিভার্সিটি সিলেকশন প্রসিডিউরটা খুবই ইম্পর্টেন্ট। আপনার মনে হতে পারে আমি কোন ইউনিভার্সিটিটা আমার জন্য ভালো হবে বা আমার সাবজেক্টের জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে, সেটা আপনি কিভাবে দেখবেন সেটার জন্য আমরা একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে campuschina.org। সেই ওয়েবসাইটে আপনারা কিভাবে খুঁজবেন সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে যারা কিনা মেডিকেলে পড়তে চান, মেডিকেলে পড়ার জন্য অনেকে কনফিউজ থাকেন যে আমার যে ইউনিভার্সিটি আমি চুজ করতে চাচ্ছি সেই ইউনিভার্সিটিটা কি ইংলিশ ভার্সনে থাকবে কিনা, বা হচ্ছে সেই ইউনিভার্সিটিটা কি আমাদের বাংলাদেশ যে মেডিকেল কাউন্সিল বিএমবিএস আছে সেটা থেকে আমি কি অ্যাপ্রুভাল পাবো কিনা। তো এই সকল কিছু দেখার জন্য চায়নার একটা মিনিস্ট্রির একটা ওয়েবসাইট আছে, যেটা কিনা আমি এখানে দিয়ে দিয়েছি, চাইনিজ মিনিস্ট্রি moe.gov.cn। তো এই ওয়েবসাইটে গেলে আপনি একটা লিস্ট পেয়ে যাবেন যে সকল ইউনিভার্সিটিতে তারা চাইনিজ গভর্নমেন্ট অথরাইজ করে দিয়েছে, তারা ইংলিশ ভার্সনে মেডিকেলের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়াতে পারবে। সেখান থেকে আপনি খুব সহজে ইনফরমেশন পেয়ে যাবেন। আর ওভারঅল ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখার জন্য খুবই ট্রাস্টেবল একটা ওয়েবসাইট হচ্ছে timeshighereducation.com। এই ওয়েবসাইটটা আপনারা দেখে নিতে পারেন চাইনিজ ইউনিভার্সিটি গুলো র্যাঙ্কিং কেমন আছে। তো যে ওয়েবসাইটে আমরা কথা বলতেছিলাম যে চায়নার ইউনিভার্সিটি গুলোর সম্পর্কে জানার জন্য campuschina.org, এই ওয়েবসাইটে গেলে আপনি যদি রিজন ওয়াইজ কোনো ইউনিভার্সিটি খুঁজতে চান, আপনার ইচ্ছা হলো আপনি শুধু বেজিং বা আপনি স্পেসিফিক কোনো একটা সিটিতে পড়তে চান, সেই ক্ষেত্রে আপনি রিজনটি সিলেক্ট করে এখানে ডিগ্রি এবং আপনার ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ যেটা আপনি চান, ইংলিশ বা চাইনিজ, এটা মেনশন করলে আপনি একটা ইউনিভার্সিটির লিস্ট পেয়ে যাবেন। এবং সেই ইউনিভার্সিটিতে কোন কোন ওয়েবসাইট স্কলারশিপ গুলো অ্যাভেলেবল আছে সেটা সম্পর্কে আপনি খুব ভালো তথ্য পেয়ে যাবেন। তো ওয়েবসাইটটি খুবই অর্গানাইজ করা, তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনি সহজে সকল ইনফরমেশন এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। এখন জানা যাক আপনার ওভারঅল ডকুমেন্ট গুলো কি এবং কিভাবে সাজাতে হবে। আমাদের এই ডকুমেন্ট সম্পর্কে আমাদের পরবর্তী যিনি স্পিকার আছেন তিনি ডিটেলসে বলার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাদের একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। যেমন ফার্স্টে আপনি একটা আইডি ফটো লাগবে, যেটা কিনা আপনার পার্সোনাল ফটো। তারপর আপনার সার্টিফিকেট, যেটা এসএসসি এইচএসসি যদি আপনি ব্যাচেলর হন, এবং মাস্টার্স এর জন্য হচ্ছে আপনার ব্যাচেলর সার্টিফিকেট। এইভাবে ক্রমান্বয়ে আপনার প্রত্যেকটা সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যেটা আছে সেটা নোটারাইজ করা থাকতে হবে। সেই সাথে আপনি একটা স্ট্রং স্টাডি প্ল্যান লাগবে। স্টাডি প্ল্যানটাতে কি থাকবে, নর্মালি আমি যেটা বলবো সিম্পলি আপনার ওভারভিউটা থাকবে, আপনার স্পেসিফিক সেই সাবজেক্টটাতে কেন পড়তে চান এবং আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা কিভাবে আপনার সেই সাবজেক্টের সাথে মিলে যায়। আপনি যদি মাস্টার্স বা পিএইচডি তে হন তাহলে আপনি কোন একটা স্পেসিফিক রিসার্চে কেন ইনভলভ হতে চান সেটা সম্পর্কে আপনি একটা ওভারভিউ থাকবে, একটা স্ট্রং ওভারভিউ। এবং আপনার ফিউচার প্ল্যানটা যদি সিম্পলি সাজাতে পারেন তাহলে আপনার স্টাডি প্ল্যানটা, আপনার স্টাডি প্রপোজালটা স্ট্রং হয়ে যাবে। আর যারা মাস্টার্স বা পিএইচডি তে অ্যাপ্লাই করবেন তাদের সময় অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা রিসার্চ প্রপোজাল ডিমান্ড থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেসর, যে প্রফেসরটা আপনি চুজ করতেছেন, এই প্রফেসরের রিসার্চ ওরিয়েন্টেড যে
থটটা আপনার মাঝে আছে, সেই রিলেটেড আপনি একটা রিসার্চ প্রপোজাল রেডি করে নিতে পারেন। এর সাথে আপনার রেফারেন্স লেটার লাগবে, যেটা কিনা রিকমেন্ডেশন লেটার আমরা বলে থাকি। সো আপনার দুইটা রেফারেন্স লেটার লাগবে মিনিমাম। যারা কিনা ব্যাচেলরের ক্ষেত্রে, তারা অনেক সময় বলে থাকেন আমি তো কোনো প্রফেসরকে চিনি না বা অ্যাসোসিয়েট প্রফেসর নাই আমাদের, তো কিভাবে নিব? সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রিন্সিপাল বা অ্যাসোসিয়েট প্রফেসর র্যাঙ্কিং এ যে কারো রিকমেন্ডেশন লেটার নিলেই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ব্যাচেলর বা মাস্টার্স এ, তারা অবশ্যই অ্যাসোসিয়েট প্রফেসর মিনিমাম র্যাঙ্কের দুটো রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার নিবেন, যারা কিনা আপনাকে চিনে এবং আপনাকে ভালোভাবে রিকমেন্ড করতে পারবে, আপনার প্রিভিয়াস স্টাডি ব্যাকগ্রাউন্ডটা তারা তুলে ধরতে পারবে তাদের কাছে। তারপর আপনার পাসপোর্টের হোম পেজ এবং ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট লাগবে। সেই সাথে আপনি যদি কোনো ধরনের আর্টিকেল পাবলিশড হয়ে থাকে বা আপনি কোনো একটা আর্টিকেলে কাজ করে থাকেন, সেটা অবশ্যই আপনি করে দিবেন। আর সেই সাথে যারা কিনা আর্টস বা অন্য কোনো সাবজেক্ট গুলো আছে, যারা কিনা মিউজিক নিয়ে কাজ করে, সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের রিকোয়ারমেন্ট যদি থাকে ইউনিভার্সিটি, সেটা অবশ্যই ফুলফিল করার চেষ্টা করবেন, বা আপনাদের কোনো অ্যাচিভমেন্ট থাকলে, নিজের কোনো অর্জন থাকলে, সেটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। আর আদার সাপোর্টিং ডকুমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনি একটা অর্গানাইজ সিভিও অ্যাড করে দিবেন, এবং আপনার যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট যদি থাকে ইন ফিউচার, প্রিভিয়াস প্রিভিয়াস ইউনিভার্সিটি বা কলেজগুলোতে, যেটা কিনা আপনি হচ্ছে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন বা কোনো একটা অ্যাওয়ার্ড আপনার কাছে আছে, সকল কিছু যেগুলো কিনা ডকুমেন্টেড, প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা সার্টিফিকেট আপনি অ্যাড করে দিতে পারেন আদার সার্টিফিকেটে। সেটা আপনার ওভারঅল প্রোফাইলটাকে অনেক স্ট্রং করবে। তারপর আপনার চাইনিজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি থাকে সেটা, এবং পে এডমিশন লেটার। পে এডমিশন লেটারের জন্য অবশ্যই আপনাকে ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করতে হবে, এবং এবার সিএসসি তে পে এডমিশন লেটার সাবমিশনের কয়েকটা ধাপে তারা সুযোগ দিয়েছে, তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর ফাইনালি আপনি নন ক্রিমিনাল রেকর্ড যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা কিনা মাস্টার্স বা পিএইচডি তে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য এই বিষয়টা যে আমি কখন প্রফেসরকে কন্ট্যাক্ট করবো এবং কিভাবে তাদের সাথে অ্যাপ্রোচ করব। এই বিষয়টা মাথায় রাখলে আপনি যে বিষয়টা আপনি সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চান, সেই প্রফেসরের ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। কিভাবে জানবেন? নর্মালি আপনি সেই প্রফেসরের যে রিসার্চ প্রোফাইলটা আছে, সেটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখে নিতে পারেন, যেমন পাবমেড বা গুগল স্কলার বা ওয়েব অফ সায়েন্স, বিভিন্ন ওয়েবসাইটে আপনি সেই প্রফেসরের নামটা যদি আপনি জেনে থাকেন, তাহলে সেই নামটা দিয়ে সার্চ করলে আপনি তার ওভারঅল রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তথ্য পেয়ে যাবেন তার রিসার্চ আর্টিকেল গুলো থেকে। তো প্রফেসর নামটা কিভাবে আপনি খুঁজে বের করবেন, সেটার জন্য আপনি সেই স্পেসিফিক ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে তাদের ফ্যাকাল্টি লিস্ট যেটা আছে, সেখান থেকে আপনি প্রফেসরের অফিসিয়াল নেমটাও খুঁজে বের করতে পারবেন। তো প্রফেসরকে কিভাবে অ্যাপ্রোচ করবেন, সেটার জন্য আপনার প্রফেসরের যে ইমেল অ্যাড্রেসটা আছে, যেটা কিনা তার ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া থাকে, সেখান থেকে আপনি প্রফেসরকে খুব সিম্পলি একটা মেল করার চেষ্টা করবেন। সেই মেলে আপনার ইন্টারেস্টটা শো করার চেষ্টা করবেন, এবং সেই সাথে আপনি একটা আপডেটেড সিভি থাকবে, সিভিটা অ্যাটাচ করে দিতে পারেন আপনি। সো অনেকে আবার কোয়েশ্চেন করা হয় যে আমি কতবার প্রফেসরকে ফলো আপের জন্য নক করব। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, প্রফেসরকে যখন আপনি একবার মেল করতেছেন, তারপর একটু গ্যাপ দিবেন, অ্যাটলিস্ট 3 to 5 ওয়ার্কিং ডেজ। তারপর আপনি প্রফেসরকে আবার ফলো আপের জন্য একটা নক করতে পারেন। আর যখন আপনি মেল গুলো করতেছেন, তখন অবশ্যই টাইম ডিফারেন্সটা মাথায় রাখবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হন, তাহলে চায়নার সাথে বাংলাদেশের টাইম ডিফারেন্স এবং ওয়ার্কিং আওয়ার একটা পার্থক্য আছে, সেই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর আপনার প্রফেসরকে কনভিন্স করা বা হচ্ছে তার অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার জন্য কতজনকে অ্যাপ্লাই করবে, মানে মেল করবেন, সেটা অনেকের কোয়েশ্চেন হয়ে থাকতে পারে। তো সেটা হচ্ছে, অ্যাজ লং এজ আপনি কনফিডেন্ট যে সেই প্রফেসরটা আপনাকে অ্যাকসেপ্ট করবে বা সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো আপনার ফুলফিল করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে ট্রাই করে থাকতে পারবেন। চলুন জানা যাক এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার যে মেইন প্রসিডিউরটা, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনাকে যেতে হবে। আর সেই সাথে চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের যে ওয়েবসাইটটা আছে, এটা studyinchina.csc.edu.cn, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তো ফার্স্ট আমরা একটা টাইমলাইন দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা অ্যাপ্লাই করবো চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের যে পোর্টালটা। সেই পোর্টালটা দেখতে টোটালি এমন। আপনি যদি আমার স্ক্রিনের রাইট সাইডে দেখেন, সেখানে একটা রেজিস্ট্রেশন লেখা আছে। তো সেই বাটনটা ক্লিক করলে আপনার হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে চায়নার জন্য অনেক সময় দেখা যাচ্ছে গুগল বা ইয়াহো, এই ডোমেইন গুলো যদি আমরা ইউজ করি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মেলটা স্প্যামে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আউটলুক বা হটমেইল অথবা 126 বা 163 ডোমেইন যেগুলো আছে, এইগুলো যদি ইউজ করেন আপনার রেজিস্ট্রেশনের পারপাস, তাহলে আপনার মেলটা স্প্যামে যাওয়ার সম্ভাবনা খুব কম।
তো এই বিষয়টা মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি এখানে ইমেল অ্যাড্রেস এবং নতুন একটি পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আপনি সাইন ইন করতে পারবেন। এবং সাইন ইন করার পর আপনার ইন্টারফেসটা এমন হয়ে যাবে, তো এখানে অ্যাপ্লিকেশন অনলাইনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এমন একটি ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসটাতে আপনি এডিট পার্সোনাল ডিটেইলসটা যখন আপনি ক্লিক করবেন তখন আপনার ও ফুল পার্সোনাল ডিটেইলসটা আপলোড করার জন্য একটা পেজ পেয়ে যাবেন। সেখানে আপনার যত ধরনের পার্সোনাল ইনফরমেশন আছে যেটা রিকোয়ার্ড সেটা অবশ্যই দিবেন, এবং পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে খুবই সচেতনতা অবলম্বন করবেন, এটা যাতে ভুল না হয়। সেই সাথে আপনার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে যত ধরনের ইনফরমেশন আছে আপনার, ক্রমান্বয়ে এইচএসসি এসএসসি বা হচ্ছে আপনি যদি ব্যাচেলর বা মাস্টার্সের জন্য হন তাহলে ব্যাচেলর বা মাস্টার্স সকল ইনফরমেশন গুলো ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আপনি যদি কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাও আপনি হচ্ছে অ্যাড করে দিতে পারেন। আর আদার্স কন্টাক্ট, সেখানে হচ্ছে আপনার চায়নাতে যদি পরিচিত কেউ থাকে সেটা দিতে পারেন, আর না থাকলে অবশ্যই আপনি ইউনিভার্সিটি বা প্রফেসরের ইনফরমেশন দিতে পারেন। সেই সাথে যখন আপনি সকল ইনফরমেশন গুলো শেষ হয়ে যাবে তখন আপনি এটা ভেরিফাই এবং সাবমিট করে ফেলবেন। তখন দেখবেন আপনার তিনটা নতুন অপশন চালু হয়ে যাচ্ছে, টাইপ এ, বি এবং টাইপ সি। তো আমরা আজকে টাইপ এ এবং বি নিয়ে কথা বলতেছি। তো যখন আপনি টাইপ এর সকল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবেন তখন আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনটি অন হয়ে যাবে। আর এই বাটনটি অন হয়ে গেলে আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করতে পারবেন, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটার বটমের লেফটের দিকে আপনি দেখবেন একটা নাম্বার আছে, যেটা কিনা সিএসসি নাম্বার, সিএসসি অ্যাপ্লিকেশন নাম্বার। এই নাম্বারটা আপনাকে ইউজ করতে হবে আপনার হচ্ছে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, তারা আপনার সিএসসি নাম্বারটা চাবে, তখন আপনাকে এই নাম্বারটা ইউজ করতে হবে। তো চলুন দেখা যাক কিভাবে টাইপ এর অ্যাপ্লিকেশনটা করব। আমি টাইপ বিটাও পাশাপাশি বলার চেষ্টা করব যেখানে চেঞ্জ থাকবে। তো টাইপ এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে এজেন্সি নাম্বারটা দিতে হবে। আর এই এজেন্সি নাম্বারটা হচ্ছে বাংলাদেশের জন্য 0501। এই এজেন্সি নাম্বারটা দিলে বাংলাদেশের নাম চলে আসবে এখানে, যেমন এম্বাসি অফ ইয়ার চায়না ইন বেঙ্গলি। তো এটা যখন আসবে তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনফরমেশন আপনি ফিল আপ করার চেষ্টা করবেন। এবং এখানে দেখবেন টাইপ এর ক্ষেত্রে তিনটি ইউনিভার্সিটির আপনি প্রিফারেন্স দিতে পারতেছেন। তো তিনটি ইউনিভার্সিটির আপনার ডিসিপ্লিন এবং মেজর সিলেক্ট করে ফেলবেন। তারপর আমরা যখন দেখব আমাদের ইনফরমেশন গুলো কমপ্লিট করা হয়ে গেল, টাইপ এর ওটা ছিল, কিন্তু টাইপ বির ক্ষেত্রে জাস্ট একটু চেঞ্জ থাকে। সেটা হচ্ছে এজেন্সি নাম্বারটা দিতে হয়। এখানে এজেন্সি নাম্বারটা আপনি যখন দিবেন সেটা হবে ইউনিভার্সিটির এজেন্সি নাম্বার। তো বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন এজেন্সি নাম্বার আছে, সেটা গুগলে আপনারা সার্চ করতে পারেন, অথবা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা সহজে খুঁজে পেতে পারেন। তো যখন ইউনিভার্সিটি নাম্বারটা দিবেন তখন এই ইন্টারফেসটা জাস্ট একটু চেঞ্জ আছে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এখানে শুধু অ্যাপ্লাই অ্যাজ ডিগ্রি সিলেক্ট করার অপশন চলে আসছে, যেটা কিনা প্রিভিয়াসলি তিনটা ইউনিভার্সিটি ছিল। তো এটাই হচ্ছে টাইপ এ এবং বি এর অ্যাপ্লিকেশনের চেঞ্জ টুকু। তো ওভারঅল বাকি সবকিছু এক। So যখন আপনি এটা শেষ করে ফেললেন তখন আপনার হচ্ছে স্টাডি ডিউরেশনটা কতটুকু সেটা আপনাকে দিতে হবে। তো একটা বিষয় খুবই গুরুত্বের সাথে মাথায় রাখবেন, চায়নার যে মাস্টার্স ডিগ্রিটা আছে সেইটা এবং ব্যাচেলরের জন্য যে যারা এমবিবিএস বা হচ্ছে যারা অন্য কোনো মেজরে ব্যাচেলর করতে চাচ্ছে তাদের জন্য স্টাডি ডিউরেশনটা ডিফারেন্ট হয়। অনেক সময় মাস্টার্সে 2 বছরের হয়ে থাকে, মোস্টলি 3 বছরের মাস্টার্স হয়ে থাকে। সো স্টাডি ডিউরেশনটা আপনাকে কনফার্ম হতে হবে, তারপর এখানে আপনি ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। তারপর আপনি যদি চায়নাতে থেকে থাকেন, চায়না স্টাডি বা আপনার জন্য কোনো ধরনের এডমিশন যদি না থাকে তাহলে আপনি এখানে নোট রাখবেন, পরবর্তীতে পেলে এখানে ইয়েস দিয়ে দিবেন। তো এই অপশন গুলো আপনারা পরবর্তীতে আপডেট করার সুযোগ পাচ্ছেন। তো এখানে যখন দেখবেন ওভারঅল আপনাদেরকে যে সকল ডকুমেন্ট আপলোড করতে হবে সেটার ম্যান্ডেটরি একটা লিস্ট এখানে চলে আসবে। কোন বিষয়গুলো ম্যান্ডেটরি আপনি প্রিভিয়াসলি সিলেক্ট করে ফেলেছেন, তো এই ম্যান্ডেটরি ফাইলগুলো আপনাকে আপলোড করতে হবে। তো এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে ফাইল সাইজ গুলো, যেটা নিয়ে আমাদের পরবর্তী স্পিকার যিনি আছে তিনি ডিটেলস বলার চেষ্টা করবে। তো আমাদের সিএসসি অ্যাপ্লিকেশন পোর্টাল যেটা ছিল সেটা অ্যাপ্লিকেশন করা শেষ। তো এখন সিএসসি আমাদের ডকুমেন্ট রিএক্সামিন করবে। তারপর দেখা যাচ্ছে যে আমাদের ডকুমেন্ট যখন রিএক্সামিন করবে তখন আমাদের প্রি অ্যাডমিশন লেটার সাবমিট করার একটা সময় তারা আবার দিয়ে দিবে। তো এটা আমাদের আরেকটা চান্স প্রি অ্যাডমিশন লেটার সাবমিশনে, এবং আমাদের যদি কোনো ধরনের ডকুমেন্ট মিসিং হয় সেটা আপলোড করার একটা সুযোগ আমরা এখানে পেয়ে যাব। আহ, যদি আমাদের ডকুমেন্টেশন গুলো সব ঠিক থাকে তাহলে সিএসসি আমাদের হচ্ছে ইন্টারভিউ এর জন্য কল করতে পারে। তারা একটা শর্ট নোটিশ তারা একটা প্রকাশ করবে, যেটা আমরা পেয়ে যাব আমাদের ইমেলের মাধ্যমে। সো আপনার ইমেলটা রেগুলার চেক করতে হবে। তো যারা কিনা ইন্টারভিউ এর জন্য সিলেক্ট হয়ে যাবেন তাদের ক্ষেত্রে একটু পরামর্শ হতে পারে কিভাবে ইন্টারভিউ এর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবেন। ফার্স্ট আপনাকে নেসেসারি সকল ডকুমেন্ট গুলো রেডি থাকতে হবে, এবং আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। এবং সেই সাথে আপনি যদি ফিজিক্যালি
অ্যাপ্লিকেশন চাইনিজ এম্বাসিতে ইন্টারভিউটা ফেস করেন, সেক্ষেত্রে আপনাকে হার্ড কপি গুলো সকল ডকুমেন্টে নিয়ে যেতে হবে। আর যদি অনলাইনে করা থাকে তাহলে আপনাকে অবশ্যই ডকুমেন্ট গুলো ভেরিফাই করার জন্য তারা আপনাকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেখতে যেতে পারে। এর সাথে হচ্ছে আপনার সকল ডকুমেন্ট গুলো একসাথে প্রিপেয়ার রাখবেন, যাতে হচ্ছে যে কোনো সময় কোনো একটা মিসিং ডকুমেন্ট যদি তারা ভেরিফাই করতে চায় আপনি তাদেরকে দিতে পারেন। তো এখন যখন আপনার ইন্টারভিউ শেষ হয়ে যাবে, আপনাকে তখন নতুন করে সিএসসি একটা প্রাইমারিলি সিলেক্ট একটা লিস্ট তৈরি করবে, যেটা কিনা যাদেরকে সিলেক্ট করা হবে রিকমেন্ড করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে। তো যারা কিনা প্রাইমারিলি সিলেক্টেড হয়ে যাবেন রিকমেন্ডেশনের জন্য, তাদেরকে ইউনিভার্সিটি থেকে আরেকটি ইন্টারভিউ এর জন্য কল করা হবে। তো সেই ইন্টারভিউ প্রিপারেশনটা ঠিক একই রকম। আপনাকে অবশ্যই আপনার ডকুমেন্ট গুলো রেডি থাকতে হবে এবং সেই ইউনিভার্সিটির বিভিন্ন ডেডলাইন এবং ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট গুলো আপনাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন এই পর্যায়ে আপনি আবার প্রি এডমিশন সাবমিট করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। যদি এমন হয় আপনি প্রিভিয়াসলি প্রি এডমিশন সাবমিট করেননি, কিন্তু আপনার আহ, যোগ্যতা অনুযায়ী চাইনিজ গভর্নমেন্ট আপনাকে রিকমেন্ড করেছে, তো এখন আবার ইউনিভার্সিটি যখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে তখন আবার আপনি প্রি এডমিশন সাবমিট করার জন্য আবার সুযোগ পেয়ে যাবেন। তো ওভারঅল যখন আপনার সকল ডকুমেন্ট গুলো রেডি সাবমিট করা হয়ে যাবে এবং ইউনিভার্সিটির ইন্টারভিউ আপনি ভালোভাবে দিয়ে ফেলবেন, তখন ইউনিভার্সিটি সিএসসি কে রিকমেন্ড করবে এবং সিএসসি একটি ওভার ফাইনাল রেজাল্ট পাবলিশ করবে, যেটা আপনার ইমেলের মাধ্যমে আপনাকে জানানো হবে। তো ওভারঅল আমরা টাইপ এ আর বি এর মধ্যে একটু পার্থক্য দেখার চেষ্টা করব। টাইপ এ তে এজেন্সি নাম্বার দিতে হয় বাংলাদেশের, আর টাইপ বি এর ক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটির। এবং টাইপ এ তে আপনি তিনটি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারতেছেন, টাইপ এ তে তিনটে ইউনিভার্সিটি এবং টাইপ বি তে আপনি একটি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারতেছেন। আর 1 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের যে ফ্যাসিলিটি সেটা ডিপেন্ড করে। টাইপ এর ক্ষেত্রে আপনি এটা 1 ইয়ার এক্সট্রা একটা সময় পেতে পারেন স্টাডি পারপাস চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য, এবং টাইপ এ তে আপনি পাচ্ছেন হচ্ছে ইয়ার টিকেট। তো এটা ছিল দুটা টাইপের মধ্যে ডিফারেন্স। তো ওভারঅল আমরা একটু জানতে পারি আমরা কখন কি এক্সপেক্ট করব। সো আমরা যেটা কয়েকবার বলার চেষ্টা করলাম যে সিএসসি আপনাকে রেগুলার আপডেট জানাবে আপনার মেইলের মাধ্যমে, এবং আপনার যে পোর্টাল দিতে অ্যাপ্লিকেশন করেছেন সেই পোর্টাল দিতে রেগুলার আপডেট আসবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মেলটি চেক করতে হবে। আর এই সময়কালটা হয়ে থাকে মোস্টলি অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। এই সময়টাতে আপনার বিভিন্ন ধরনের ইমেল আসে, তো আপনাকে অবশ্যই ইমেলটা চেক করতে হবে। এবং যে ইন্টারভিউর কলটা থাকবে, এটা ইন্টারভিউটা চাইনিজ এম্বাসি ইন বাংলাদেশ একটা ফিক্সড টাইম আপনাকে দিয়ে দিবে। এটাও মোস্টলি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হয়। তো এই সময়টা তো আপনাকে অবশ্যই আপনার মেলটা কন্টিনিউয়াসলি চেক করতে হবে। এবং ফাইনালি যে অ্যাডমিশন নোটিশটা চলে আসে সেটা মোস্টলি নেক্সট ইয়ারের জুলাই, যেহেতু আপনি 24-এ অ্যাপ্লাই করতেছেন, তো 2025-এর জুলাইয়ের মাঝে আপনি হচ্ছে অ্যাডমিশন নোটিশটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বাকি যে ব্যাপারগুলো হচ্ছে, আপনি যদি কোনো ধরনের চেঞ্জ রাখেন আপনার ডকুমেন্ট গুলোতে বা হচ্ছে আপনার ইনফরমেশন গুলোতে, বা হতে পারে আপনার পাসপোর্টের ডেডলাইন শেষ হয়ে গেছিল, আপনি পাসপোর্টটা রিনিউ করেছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেই ইউনিভার্সিটিকে অ্যাজ সোন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করবেন, তাদেরকে জানাবেন। কারণ আপনার যে ফাইনাল যে ভিসাটা হবে, যেটা কিনা জেডাব্লিউ বলে থাকি, এটাতে আপনার এই ইনফরমেশনটাই থাকবে যেটা ইউনিভার্সিটির কাছে আছে। ইউনিভার্সিটিকে অবশ্যই আপনার কোনো ধরনের ইনফরমেশন চেঞ্জ হলে ইনফর্ম করতে হবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারা যখন ফাইনালি সিলেক্টেড হয়ে যাবেন তখন আপনাদের জন্য এমন বড় একটি গ্র্যান্ড ওপেনিং সেরিমনির আয়োজন করা হবে। সবার জন্য আবারও শুভকামনা। আশা করি আপনাদেরকে আমরা পরবর্তীতে দেখতে পাবো চায়নাতে। এবং বিসিএস এর পক্ষ থেকে সবাইকে আবার ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে কোনো ধরনের কোশ্চেনের জন্য, বা যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা আমাদের বিসিএস এর যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ তানিম ভাই। ধন্যবাদ শিহাব ভাইয়া আপনার তত্ত্ববহুল আলোচনার জন্য। এবারে সিএসসি স্কলারশিপ আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে আহ্বান করছি নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি বেইজিং এর মাস্টার্স শিক্ষার্থী ও বিসিওয়াইএস এর পাবলিকেশন সেক্রেটারি এডি শুভ্র ভাইয়াকে। শুভ্র ভাইয়া, প্লিজ। ধন্যবাদ তানিম ভাইয়া। আপনি কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিনটি আমরা দেখতে পাচ্ছি। জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আহ,
বিসিওয়াইএস এ বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত আজকের চায়না স্কলারশিপ কাউন্সিল সিএসসি স্কলারশিপ নিয়ে যে ওয়েবিনারে সবাইকে স্বাগতম। আহ, আমি এডি শুভ্র, মাস্টার শিক্ষার্থী, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লিন এনার্জি, নর্থ চীনা ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি, এবং আমি বর্তমানে বিসিওয়াইএস এর পাবলিকেশন সেক্রেটারি হিসাবে দায়িত্বরত রয়েছি। আজকে আমি কথা বলবো কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টের বিষয় নিয়ে, যেমন ইউনিভার্সিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স লেটার কি। আসলে অ্যাপ্লিকেশনের পূর্বে আপনাকে ডিসাইড করতে হবে আমি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব বা কোথায় অ্যাপ্লাই করবো। এর জন্য আপনি 10টি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন, যেহেতু সিএসসি টাইপ এতে দুটো এবং বিতে একটি, আর অন্যান্য স্কলারশিপের জন্য 3-4টি ব্যাকআপ ইউনিভার্সিটি রেখে দিতে পারেন। সেগুলো র্যাঙ্কিং ওয়াইজ 2-3টা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং 4-5টা মিড র্যাঙ্ক এবং 2-1টা লো র্যাঙ্ক ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন। পাশাপাশি আপনি অ্যাকসেপ্টেন্স লেটার কালেক্ট করার জন্য কি করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীর জন্য। আন্ডার গ্রাজুয়েটের জন্য এটা দরকার নেই। সুপারভাইজার খুঁজে বের করার জন্য যে 10টি ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করেছেন সেই 10টি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ফ্যাকাল্টি লিস্ট চেক করবেন, সেখানে সকল প্রফেসরের ইনফরমেশন দেওয়া থাকে। যে প্রফেসরের যে ডোমেইনে আপনার রিসার্চ ডিরেকশন, সেই ডোমেইনে গিয়ে সেই প্রফেসরকে খুঁজে তাকে আপনি ইমেইল করবেন, যে রিকোয়েস্ট করবেন যে আমাকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়ার জন্য। এটা একটা অ্যাকসেপ্টেন্স লেটার আপনার স্কলারশিপের জন্য 90% হেল্প করবে তার আন্ডারে আপনি রিসার্চ ক্যারিয়ারটা স্টার্ট করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। এরপরে আছে নন ক্রিমিনাল সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স। আসলে এটা কি? নন নন ক্রিমিনাল সার্টিফিকেট এটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন। দেখতে এরকম ইয়েলো একটা পেপার, যেটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে, নিজ নিজ জেলা থেকে এটি আবেদন করে আপনি এই সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবেন। আর এর জন্য আপনাকে অনলাইনের একটা ওয়েবসাইট দেওয়া আছে বাংলাদেশের, pcc.police.gov.bt। এই ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে আপনি আপনার মূল্যবান সকল ডকুমেন্ট আপলোড দিবেন, এবং দেওয়ার পর আপনার প্রসেস করার জন্য একটা 500 টাকার ফি দেওয়া লাগবে। সেই ফিটা জমা দিলে আপনি 10 থেকে 15 ওয়ার্কিং ডের মাঝে পুলিশ ক্লিয়ারেন্সটি পেয়ে যাবেন। আর যারা বর্তমানে চায়নায় অধ্যয়নরত আছেন, যারা সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে চাচ্ছেন, তারাও তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্সটি বা নন ক্রিমিনাল সার্টিফিকেটটি গুরুত্বপূর্ণ। এটা নেবার জন্য আপনি আপনার নিকটস্থ যে থানা আছে, যে ডিস্ট্রিক্টেই থাকেন না কেন চায়নাতে, সেখানে গিয়ে আপনার পাসপোর্ট জমা দিলে এক ওয়ার্কিং ডে এর ভিতরে আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেবে। বাট চায়নাতে আবেদন করার ক্ষেত্রে কোনো টাকা পয়সার দরকার হয় না। এটা খুবই ম্যান্ডেটরি ডকুমেন্টস। এবার নোটারি, আমাদের যখন ডকুমেন্ট আপলোড করা হয় তখন দুইটা জিনিস আমাদের নোটারি ডকুমেন্টস বাধ্যতামূলক করেছে চাইনিজ গভর্নমেন্ট, সেটা হলো সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট। এটা আপনি কোথা থেকে করবেন? আপনি যে কোনো নোটারি উকিল যে সার্টিফাইড তার কাছে গিয়ে আপনার মূল সার্টিফিকেট সহ ফটোকপি, আপনি ফটোকপিতে সবসময় নোটারি করাবেন। মূল সার্টিফিকেটে কখনোই নোটারি করানো হয় না। ফটোকপি নিয়ে যাবেন, ফটোকপিতে নোটারি করিয়ে নিতে পারবেন, এবং তাকে বললে আপনাকে এরকম একটা লাল সিল দিয়ে দেবে এবং তার নিজস্ব যে সিল আছে সেটা এবং ডেট দিয়ে দেবে। নোটারি করানোর পর এই ডকুমেন্টস এর কোনো মেয়াদ থাকে না, যে আমি এত আগে করিয়েছি এই ডকুমেন্টস এর মেয়াদ কতদিন আছে, এরকম কোনো মেয়াদ থাকে না। সেটা সত্যায়িত হয়ে গেল। এটা শুধুমাত্র নটারি পাবলিক উকিলই আপনাকে করে দিবেন। আপনার নিকটস্থ যে কোনো আহ, উকিলের কাছে গিয়ে করিয়ে নিতে পারবেন। মেডিকেল রিপোর্ট, এটা চায়নাতে ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট হিসাবেও ডাকা হয়। এখন এটা আপনার ম্যান্ডেটরি ডকুমেন্ট। এটা ছাড়া আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। এটার জন্য আপনাকে গুগলের যে কোনো যে কোনো ব্রাউজারের ওয়েবসাইটে গিয়ে ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম লিখে সার্চ করলেই একটা ফর্ম দিয়ে দেবে। বাট আমি একটা ওয়েবসাইট দিয়ে দিছি, যদি আপনি স্ক্রিনশট রাখেন তাহলে এই ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আর এই মেডিকেল ফর্ম ফিল আপ করার জন্য কোনো স্পেশালি কোনো
হসপিটাল বা রিকমেন্ডেড হসপিটাল নেই, বাট যারা ঢাকাতে আছেন তাদের জন্য ইউনাইটেড এবং ইবনে সিনা হসপিটালে গেলেই শুধু বললে চায়নার মেডিকেল করানোর জন্য এই কথা বললেই তারা আপনাকে এরকম একটা ফর্ম এবং সব রেডি করে দেবে, সকল টেস্ট সহ তারা একটা প্যাকেজের মাধ্যমে এটা করে থাকে। বাট আপনি যদি অন্য জেলায় হয়ে থাকেন বা নিজ জেলা থেকে করাতে চান, তাহলে যে কোনো ল্যাবে গিয়ে এই এই ফর্মে যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করিয়ে নিয়ে আপনি যে কোনো একটি রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে সিগনেচার আপনার ছবির উপর এবং নিচে তার কমেন্টস লিখে, অবশ্যই সিলটা ইংলিশে হওয়া লাগবে, এটা কমপ্লিট করে নিতে পারবেন। পাশাপাশি টেস্ট রিপোর্টগুলো সাথে রাখবেন, যে কোনো সময় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই টেস্ট রিপোর্টগুলো আপলোড দিতে হতে পারে। এবার আসি আইএলটিএস, টফেল, এইচএসকে বা ভাষাগত যোগ্যতা কেন প্রয়োজন। বেসিক্যালি আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে আমাদের বর্তমান যেহেতু মিনিস্ট্রিতে আবেদন করতে হচ্ছে না, সরাসরি চাইনিজ এম্বাসি থেকেই আবেদন করতে হচ্ছে, তা আগে তারা আইএলটিএস কে প্রিফার করতো। আর আন্ডার গ্রাজুয়েট যেহেতু চাইনিজ স্টটে হয়ে থাকে, এইচএসকে সার্টিফিকেট আপনার জন্য ম্যান্ডেটরি, কারণ আন্ডার গ্রাজুয়েটে আপনি এইচএসকে সার্টিফিকেট ছাড়া, যেহেতু আন্ডার গ্রাজুয়েট চাইনিজ স্টট, আপনি অধ্যয়ন করতে পারবেন না। আর পাশাপাশি আইএলটিএস এবং টফেল এটা খুবই জরুরি ডকুমেন্টস, কারণ মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে এটা সবসময় ইংলিশ টটেই বেশিরভাগ রিসার্চ বা পড়াশোনা হয়ে থাকে। এই জন্য আইএলটিএস বা টফেল এবং ভালো স্কোরও প্রয়োজন। মাঝে মাঝে কোনো কোনো ইউনিভার্সিটি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে থাকে। তা আপনি চেষ্টা করবেন যে আপনার যেন আইএলটিএস থাকে এবং বা এইচএসকে থাকে। পাশাপাশি যদি কারোর আইএলটিএস বা এইচএসকে না থাকে, যদি সে আন্ডার গ্রাজুয়েটে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে, তাহলে সে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। অনেক ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করে থাকে। পাসপোর্ট এবং সার্টিফিকেটের দুইটা বিষয় আপনাদের খেয়াল রাখা জরুরি। সেটা হলো পাসপোর্টে অনেক সময় দেখা যায় পাসপোর্ট এবং সার্টিফিকেটে আপনার নাম অথবা আপনার বাবা মায়ের নাম মিল নাই, বা কোনো একটা বেগম বা মোহাম্মদ এই জায়গাটায় অনেক আহ, পার্থক্য থেকে থাকে। এরকম যদি কারোর পাসপোর্ট এবং সার্টিফিকেটের নামের বিষয়গুলো মিল না থাকে বা একই না থাকে, তাহলে আপনাকে ভিসা পেতে অনেক অসুবিধা ফেস করতে হবে। এই কারণে এখন থেকে আপনি আপনার পাসপোর্ট সংশোধন বা সার্টিফিকেট সংশোধনটা করিয়ে নিতে পারেন আবেদনের আগেই। এটা সংশোধন করার জন্য হয় আপনার পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট, এবং সার্টিফিকেটগুলো সঠিকভাবে করার জন্য আপনার ইউনিভার্সিটি অথবা আপনার বোর্ডে, আমাদের যে এডুকেশন বোর্ড আছে সেই বোর্ডে গিয়ে আপনার সার্টিফিকেটগুলো সঠিকভাবে নাম ঠিকানা ঠিক করে নিয়ে আসতে পারবেন। এটা খুবই জরুরি, এবং এটা দিয়ে অনেকেরই ভিসা হয়নি, এই কারণে এরকম আমাদের চোখে এসেছে। পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট জরুরি কিনা সিএসসি স্কলারশিপের জন্য। আসলে সিএসসি স্কলারশিপ ফুললি ফান্ডেড স্কলারশিপ, এখানে ব্যাংক স্টেটমেন্ট দরকার হয় না। আর যদি আপনি সিএসসি স্কলারশিপ পেয়ে যান, ভিসা করতেও ব্যাংক স্টেটমেন্টের কোনো দরকার হবে না। বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে আপলোড দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট, বাধ্যতামূলক। এই এই ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখা জরুরি, যেটার একটা মিনিমাম অ্যামাউন্ট আছে 2500 USD। এটা দিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট 6 মাস মেয়াদি তুলে রাখতে পারেন, কারণ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা জরুরি। আর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সিএসসি পোর্টালে প্রথম একটা পোর্শন আসে আইডি ফটো। আসলে আইডি ফটোটা কি? আইডি ফটো মূলত এটা আপনার নিজের ছবিকে বোঝানো হয়েছে। আসলে আমরা তো বাংলাদেশে আইডি ফটো বা এই ধরনের কথা শুনলে ন্যাশনাল আইডি কার্ডের কথা মনে করে থাকি, আসলে এমন কিছুই না। আপনি ওখানে পাসপোর্ট সাইজের নিজের ফটোই আপলোড করলে হবে, যেটা চাইনিজ চাইনিজ ইউনিভার্সিটিতে আবেদনের ক্ষেত্রে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি হলেই হয়। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, অন্য ব্যাকগ্রাউন্ড বা সেম কালার হলে ভালো হয়। চায়নাতে অবস্থানরত গ্যারান্টর থাকা বাধ্যতামূলক কিনা। আবেদনের এক পর্যায়ে আপনি দেখবেন যে চায়নাতে অবস্থানরত আপনার কোনো গ্যারান্টর আছে কিনা তার তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। এতে ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। যদি এটা না থাকে, তাহলে আপনি সেই ইউনিভার্সিটির তথ্য দিতে পারেন, বা আপনার যদি কোনো ভাই চায়নাতে থাকে তার তথ্য দিতে পারেন, বা আপনার যে প্রফেসর আছে প্রফেসরের তথ্যও দিতে পারেন। বাট ওই অপশনটা খালি রাখা যাবে না, ওটা দিতেই হবে আপনাকে। বা এর জন্য আপনার নিজের কেউ চায়নাতে থাকা জরুরি না, যে কোনো ভাইয়ের ভাইয়ের ঠিকানা, নাম, ইমেইল আইডি দিলেই আপনার হয়ে যাবে। আর প্রতিটি ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে সিএসসি পোর্টালে। সেটা হলো কোন ফরম্যাটে আছে। আপনি চেষ্টা করবেন যে প্রতিটি ডকুমেন্ট যেন পিডিএফ অথবা ডক ফরম্যাটে থাকে। আর প্রত্যেকটা ডকুমেন্টস আপনি আপলোড দিতে গেলে, যদি আপলোড দিতে না পারেন, তখন বুঝবেন যে এটা সমস্যা আছে। সেটা হলো সাইজটা আপনাকে দেখে নিতে হবে। ওখানে ম্যাক্সিমাম সাইজ আছে 2 MB, মানে 2 MB।
2 মেগাবাইট। এখন 2 মেগাবাইটের কম হলে ভালো হয়। সবগুলো ডকুমেন্ট সেইভাবে আগে থেকে গুছিয়ে আবেদন করার আগে ঠিক করে নেবেন যাতে প্রত্যেকটি ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং বিসিওএস বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমিকে ধন্যবাদ এত সুন্দর ওয়েবিনার আয়োজন করার জন্য। ধন্যবাদ তানিম ভাইয়া। ধন্যবাদ শুভ্র ভাইয়া। আশা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চীনে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের কাজে লাগবে। এবারে চীনের C9 লিগের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চিংহুয়া ইউনিভার্সিটির মাস্টার্স শিক্ষার্থী ও বিসিওয়াইএস এর পাবলিসিটি সেক্রেটারি নয়ন কুমার অর্জুন ভাইয়াকে। অর্জুন ভাইয়া। ধন্যবাদ তানিম ভাইয়া। ওকে। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও অ্যাপকার সহযোগিতায় এবং বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত স্টাডি ইন চায়না উইথ সিএসএস স্কলারশিপ শীর্ষক ওয়েবিনারে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও ওয়েবিনারে অংশগ্রহণকারী সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি নয়ন চৌধুরী অর্জুন, বর্তমানে চীনের ছিংহুয়া ইউনিভার্সিটিতে স্কুল অফ ভেহিক্যাল অ্যান্ড মোবিলিটিতে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছি। পাশাপাশি বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে পাবলিসিটি সেক্রেটারি হিসাবে দায়িত্বরত আছি। আজকে আমি চীনের সিনান লিক বিশ্ববিদ্যালয় সমূহ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে। সো আমরা প্রথমে জেনে নিই সিনান লিকটা আসলে কি। সিনান লিক হলো চীনের শীর্ষস্থানীয় 9টি বিশ্ববিদ্যালয়ের একটি নেটওয়ার্ক, যেটাকে প্রায়শই চীনের আইভি লীগ বলা হয়। 1998 সালে এই লীগ প্রতিষ্ঠিত হয়। এই লীগের সদস্য বিশ্ববিদ্যালয়গুলো চীনের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়গুলো চীনের সর্বোচ্চ বাজেট এবং গবেষণার সুযোগ সুবিধা পেয়ে থাকে। তারা বিশ্বমানের শিক্ষাদান, গবেষণা ও উদ্ভাবনের জন্য পরিচিত। এছাড়াও এই সকল বিশ্ববিদ্যালয়গুলো চীনে এবং গ্লোবাল র্যাঙ্কিং এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে। চীনের এই সকল বিশ্ববিদ্যালয়গুলো হলো ছিংহুয়া ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি, সাংহাই জিয়াতং ইউনিভার্সিটি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, নানজিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না, শিয়ান জিয়াতং ইউনিভার্সিটি অ্যান্ড জেজিং ইউনিভার্সিটি। চলুন আমরা দেখিনি আমাদের এই সকল ইউনিভার্সিটির বর্তমান র্যাঙ্কিং গুলো। চীনের এই সিনানিক ইউনিভার্সিটিগুলো আমরা যদি দেখতে পারি গ্লোবাল র্যাঙ্কিং এ, তারা 14 থেকে প্রায় 200-র মধ্যে রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি। এছাড়াও এই প্রত্যেকটা ইউনিভার্সিটি চীনের যে ন্যাশনাল র্যাঙ্কিং রয়েছে তার শীর্ষস্থানে অবস্থান করছে বর্তমানে, এবং প্রতি বছর এদের র্যাঙ্কিং গুলো উপরের দিকে বেগমান। এখন আমরা দেখতে যাই যে আমাদের এই সকল ইউনিভার্সিটিগুলোর ডেডলাইন গুলো কখন। আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির পাশে ওয়েবসাইটের দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এছাড়াও আমরা দেখে নিই এদের অ্যাপ্লিকেশন গুলো। জেনারেলি ছিংহু ইউনিভার্সিটি প্রতি বছর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এদের অ্যাপ্লিকেশন চলতে থাকে, এবং পেকিং ইউনিভার্সিটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলতে থাকে। এছাড়াও সাংহাই অবস্থিত সাংহাই জিয়াতং ইউনিভার্সিটি এবং ফুদান ইউনিভার্সিটি প্রতি বছর অক্টোবর থেকে মে এবং ডিসেম্বর থেকে মে পর্যন্ত এদের অ্যাপ্লিকেশন চলতে থাকে ক্রমান্বয়ে। আমরা দেখতে পাচ্ছি হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং নানজিং ইউনিভার্সিটিতে প্রতি বছর অক্টোবর থেকে মে পর্যন্ত এবং নভেম্বর থেকে মে পর্যন্ত ক্রমান্বয়ে এদের অ্যাপ্লিকেশনগুলো চলতে থাকে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি
ইউএসটিসি ইউএসটিসিতে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, জেজিং ইউনিভার্সিটিতে প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবং শিয়ান জিয়াতং ইউনিভার্সিটি থেকে সেপ্টেম্বর থেকে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলতে থাকে। তবে এই সকল প্রত্যেকটি ইউনিভার্সিটিতে 2 থেকে 3টি ফেজে এদের অ্যাপ্লিকেশন হয়ে থাকে। তবে যারা সিসিএ এবং বি টাইপ অ্যাপ্লাই করতে যাবেন তাদের ক্ষেত্রে প্রথম ফেজে অ্যাপ্লাই করার জন্য অনুরোধ করা হলো। নেক্সট স্লাইড প্লিজ। ওকে, চলুন আমরা দেখিনি কি রকমের ডকুমেন্ট এই সকল সিনাইনিক ইউনিভার্সিটিতে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটি রয়েছে সেটি হলো একটা একটি স্ট্রং এসওপি এবং মোটিভেশন লেটার বা স্টাডি প্ল্যান। সো একটা প্রবাদ রয়েছে যে স্ট্রং এসওপি ক্যান চেঞ্জ দ্য গেম অফ অ্যাডমিশন। তো সবাইকে আমি অনুরোধ করব আপনাদের এসওপিটা যতটুকু সম্ভব হয় ততটুকু স্ট্রং করে লেখার চেষ্টা করবেন এবং প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে এবং আপনার মোটিভেশন সবকিছু যাতে ঠিকঠাক মতো থাকে। এরপর স্ট্রং রেকমেন্ডেশনের দরকার হবে। আপনি প্রিভিয়াস যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন সেখানকার প্রফেসর বা ইনস্ট্রাক্টর থেকে আপনাকে 2টি রেকমেন্ডেশন লেটার নিতে হবে। অবশ্যই উক্ত রেকমেন্ডেশন লেটারে আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে শুরু করে বা আপনি ওই প্রফেসরের আন্ডারে কি কি কাজ করেছেন বা আপনার কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি অংশগ্রহণ করেছেন সেটা যাতে উল্লেখ থাকে, তাহলে আপনার এটা এডমিশনের ক্ষেত্রে অনেকটা সহযোগী হয়ে থাকবে। এছাড়াও রয়েছে প্রফেসর অ্যাকসেপ্টেন্স। এটা মাস্টার্স এর ক্ষেত্রে ততটা জরুরি নয়, তবে হ্যাঁ কিছু ইউনিভার্সিটিতে এটা খুবই প্রয়োজনীয়। তবে পিএইচডির ক্ষেত্রে চীনের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অবশ্যই প্রফেসর অ্যাকসেপ্টেন্স দরকার। প্রফেসর অ্যাকসেপ্টেন্স ছাড়া আসলে চীনের এই সকল ইউনিভার্সিটি পিএইচডিতে অ্যাপ্লাই করে কোনো আসলে লাভ হয় না। তো সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো যাতে প্রফেসর অ্যাকসেপ্টেন্সটা যাতে নিয়ে নেই যদি পিএইচডি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন। অবশ্যই আপনি যদি পিএইচডিতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনাকে গুড একটা রিসার্চ এক্সপিরিয়েন্স দরকার হবে। সেক্ষেত্রে আপনার যদি কোনো পাবলিকেশন না থাকে, আপনার যতটুকু কাজ আপনি সম্পন্ন করছেন ততটুকু আপনি আপনার অ্যাপ্লিকেশন পোর্টালে সাবমিট করতে পারেন। এছাড়াও আমাদের এডি সুব্রভাই অবশ্যই অলরেডি আলোচনা করেছেন যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং চাইনিজ প্রফিসিয়েন্সি টেস্ট সম্পর্কে। তো এটা জিনিসটা অনেকটা প্রোগ্রামের উপর এবং আপনি কোন থটে পড়তে যাচ্ছেন এটার উপর নির্ভর করে। তবে হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চাইনিজ প্রফিসিয়েন্সি টেস্টটা দরকার। তবে C9 লিগ ইউনিভার্সিটিগুলোতে ইংলিশ টেস্টটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে যদি ইংলিশ থটে যদি অ্যাপ্লাই করে থাকে। আর যদি চাইনিজ থটে যদি অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই আপনাকে এসএস কে পাশ করতে হবে। এছাড়াও আরো কয়েকটি কি ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে হয়েছে এন্ট্রান্স এক্সামে ভালো করা। সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি কিছু কিছু প্রোগ্রামের মধ্যে ওরা ছোট আকারে এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে। এটা প্রতিটা ইউনিভার্সিটিতে হয় না, তো কিছু কিছু ইউনিভার্সিটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এন্ট্রান্স এক্সামটাতে মধ্যে ভালো রেজাল্ট করতে হবে। এন্ট্রান্স এক্সামটা সাধারণত আপনার ইন্টারভিউর পূর্বে নিয়ে থাকে। এছাড়াও আপনার একটা ভালো সিজিপিএ দরকার, কারণ ভালো সিজিপিএ থাকলে আপনি কম্পিটিশনে অনেকটা এগিয়ে থাকবেন। কারণ এই সকল সিনাইনিক ইউনিভার্সিটিতে বিশ্বের সেরা সেরা স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করে থাকে। তো সেই হিসাবে যারা ভালো সিজিপিএ থাকে তাদেরকে এগিয়ে রাখা হয়। এছাড়াও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এই সকল ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র সিজিপিএ দেখে না। কারণ এরা সবসময় একটা চাই যে যে সকল ব্যক্তি বা যে সকল স্টুডেন্ট তারা সমাজে এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে বা বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করেছেন, সেটা মিউজিক হতে পারে বা কোনো ভলান্টিয়ারিং ওয়ার্কে, তাদেরকে বেশি করে প্রাধান্য দিয়ে থাকে। তো ভালো সিজিপিএর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই সকল C9 লিগ ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটির জন্য এই সকল C9 লিগ বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনার সুযোগ অনেক বেশি। এর মাধ্যমে আমরা উন্নত গবেষণা, বিশ্বমানের শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করতে পারি। সবশেষে আমি বলবো যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই তাদের জন্য চায়নার এই C9 লিগ ইউনিভার্সিটিগুলো একটি অসাধারণ প্ল্যাটফর্ম হতে পারে। সো ধন্যবাদ সবাইকে। আনিম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া আমাদের চীনের সেরা 9টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানানোর জন্য। অসংখ্য